নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। নিউজ নির্ভীকের আন্তর্জাতিক বিভাগে আজ দেখছেন ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ এবং আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং আইসিসি ও আইসিজের আন্তর্জাতিক আদালত আইসিসি ও আইসিজের ভূমিকা। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসিতে ফিলিস্তিনে নৃশংসতার জন্য ইসরায়েলের ৩০০ জন সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তা যুদ্ধাপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে পারে এমন এক প্রতিবেদন ছাপা হয়েছিল ইসরায়েলের হারেজ পত্রিকায়। 2014 সালে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে তেল আবিব যে অমানবিক যুদ্ধাপরাধ করে এর তদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টা বিচারের টেবিলে ওঠে। তালিকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টোজ অন্তর্ভুক্ত রয়েছেন। সেটা সুরাহা হওয়ার আগেই 2023-24 সালের গাজা যুদ্ধের গণহত্যা এবং নির্যাতন আগের সমস্ত অপরাধকে ছাড়িয়ে গিয়েছে। সেই বিচারটা এখনো হয়নি, 14 সালে করা। ইসরায়েল আইসিসিকে স্বীকৃতি দেয়নি এবং আইসিসির সদস্য দেশ না হওয়ায় তাদেরও ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্তের কোনো ইখতিয়ার নেই বলে অধিকাংশ জাতিসংঘের সদস্য দেশ বলে থাকে। 3রা মার্চ 2014 সালের আইসিসির তদন্তের উদ্যোগে ইসরায়েল নিন্দা জানিয়েছে। তারা জানায় যে যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করার আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত নাকি অযৌক্তিক। বিষয়টা ইহুদি বিদ্বেষের মধ্যে পড়ে এবং সেজন্য তা অগ্রহণীয় বলেছে ইসরায়েল। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2014 সালের গাজা যুদ্ধের সময়কাল সহ ফিলিস্তিনি অঞ্চলে কথিত যুদ্ধাপরাধের একটা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তদন্তটা 2014 সালের জুন থেকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা স্ট্রিপের ঘটনাগুলোকে কভার করবে। আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুদা বলেছেন, এই সিদ্ধান্তটা প্রায় 5 বছর স্থায়ী একটা শ্রমসাধ্য প্রাথমিক পরীক্ষা অনুসরণ করে। তিনি বলেছিলেন যে তদন্ত স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে এবং বস্তুনিষ্ঠভাবে, ভয় বা পক্ষপাত ছাড়াই পরিচালিত হবে। যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার বিষয়ে আইসিসির এখতিয়ার রয়েছে, তিনি বলেছিলেন। ফিলিস্তিন 2015 সালে এই সংস্থায় যোগ দেয়, কিন্তু ইসরায়েল সদস্য না হয়ে আদালতের কর্তৃত্ব প্রত্যাখ্যান করে। বেঞ্জামিন নেতানিয়াহু তদন্তকে ইহুদি বিরোধিতা এবং ভণ্ডামির প্রতীক বলে নিন্দা করেছেন। অধিকন্তু আদালতকে ইরান এবং সিরিয়ার দ্বারা সংঘটিত প্রকৃত যুদ্ধাপরাধ উপেক্ষা করার জন্য অভিযুক্ত করে বলেছেন, আমাদের সমস্ত শক্তি দিয়ে ন্যায় বিচারের এই বিকৃতির বিরুদ্ধে লড়াই হবে। কে বলছে? ইসরায়েল বলছে। আদালত কর্তৃক তদন্ত করা সম্ভাব্য অপরাধগুলোর মধ্যে রয়েছে ক 2018 সালে গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অসামঞ্জস্যপূর্ণ শক্তির ব্যবহার, যাতে 200 জনেরও বেশি লোককে হত্যা এবং হাজার হাজার লোককে আহত করা হয়। খ 2014 এবং 2021 সালে সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলায় বেসামরিক লোকদের হতাহত করা। গ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি নির্মাণ, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। ঘ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করা এবং ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তর করা। উঙা ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় কর্তৃপক্ষের দ্বারা বন্দীদের নির্যাতন এবং দুর্ব্যবহার করা। 2014, 2018 এবং 2021 মানে এই 23-এর আগে 2021 সালের যুদ্ধাপরাধ এবং নির্যাতনের তদন্ত কিনা এখন শুরু হচ্ছে। তাহলে চিন্তা করুন, চলতি ভয়াবহ গাজা যুদ্ধের তদন্ত বা বিচার পর্ব শুরু বা শেষ হতে কযুগের প্রয়োজন হবে তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। বিশ্বের অনেক বড় বড় বিশ্লেষক তাই এই দুটো আদালতের কার্যক্রমকে ভণ্ডামি
কোট আনকোট ভণ্ডামি বলে অভিহিত করেছেন আইসিসি এবং আইসিজে আদালতকে। আইসিসির কিছু সমালোচক পক্ষপাতিত্ব এবং অদক্ষতার জন্য এবং কিছু সমর্থক পশ্চিমা সাম্রাজ্যবাদের হাতিয়ার হিসেবে অভিযুক্ত। আদালত দোষী সাব্যস্ত করতে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতেও হিমশিম খেয়েছে। বিশেষ করে শক্তিশালী বা সুরক্ষিত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হিমশিম খেয়েছে। যাই হোক, আইসিসির তদন্তকে অনেক ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্বের অধীনে অধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার এবং জবাবদিহি চাওয়ার একটা বিরল সুযোগ হিসাবে দেখে থাকে। এটাকে কিছু মানবাধিকার কর্মী বিশ্বের অন্যতম জটিল দ্বন্দ্বে কয়েক দশক ধরে বিরাজমান দায় মুক্তিকে চ্যালেঞ্জ করার উপায় হিসাবেও দেখে থাকেন। এটা হচ্ছে আইসিসির কথা। গাজা যুদ্ধের কারণে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগ মোকাবিলা এবং তদন্ত করার জন্য আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির মতো আন্তর্জাতিক আইনি সংস্থাগুলোর সম্পৃক্ততার আন্দোলন জোরদার হয়েছে। দক্ষিণ আফ্রিকা গাজায় এবারের এই 2023-এর 7ই অক্টোবরের যে সংঘর্ষ যুদ্ধ শুরু হয়েছে, ইসরায়েলের গণহত্যা করার অভিযোগ এনে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা, যা 12ই জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুনানির জন্য নির্ধারিত হয়েছে। আমরা অনেকেই কনফিউজ যে কেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি না হয়ে বিচারের জন্য আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে দক্ষিণ আফ্রিকা মামলা করলো। এই বিচার না মানলে সংস্থার কতটুকুই বা করার আছে? পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বের হলে বেঞ্জামিন নেতানিয়াহুর গংদের বিরুদ্ধে কেনই বা পরোয়ানা জারি হয় না? এসব আমরা কিন্তু চিন্তা করি। দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনিদের জন্য মামলা করলেও কোনো আরব দেশ এখনো পর্যন্ত এগিয়ে না আসায় লজ্জা রাখার জায়গা নেই। এটা সত্যি বিশ্লেষণ করার মতো ঘটনা। একটা দেশ মামলা করলে অন্য সদস্য দেশ মামলা করতে পারবে না এমন বিধি, এমন কোনো ধারাও কিন্তু বিধিবদ্ধ নেই। তাহলে কেন এই নীরবতা? সত্যি এটা ভাবার কথা। আইসিজেকে বিশ্ব আদালতও বলা হয়। এটা জাতিসংঘের সর্বোচ্চ আদালত এবং এটাকে তার প্রধান বিচারিক অঙ্গ হিসাবে বিবেচনা করা হয়। জাতিসংঘের সনদ দ্বারা 1945 সালের জুনে এটা প্রতিষ্ঠিত হয় এবং 1946 সালের এপ্রিল থেকে কাজ শুরু করে। এটা একটা সিভিল কোর্ট যা ব্যক্তি ব্যতীত দেশগুলোর ভেতরকার বিরোধ নিষ্পত্তি করে। ফিলিস্তিনিদের দুর্ভোগ শুরু হয়তো 14ই মে 1948 সাল থেকে, ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। তাহলে এতদিন এই দুটো আদালতের কি কাজ ছিল, কি ভূমিকা তারা নিয়েছে? 70 বছর নির্যাতনের জন্য এই দুটো আদালতের ভূমিকাও এখন প্রশ্নবিদ্ধ। তাই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান তো অনেকবার তাই বলেছেন যে জাতিসংঘ ছেড়ে আরেকটা বিশ্বসভা প্রতিষ্ঠা করা উচিত। আইসিসি 2014 সালে প্রতিষ্ঠিত, বিশ্বের একমাত্র স্থায়ী আন্তর্জাতিক অপরাধ আদালত হিসেবে সংজ্ঞায়িত। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধের মতো 4টে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত এবং বিচার করতে পারে। এটা রোম সংবিধি নামে একটা আন্তর্জাতিক চুক্তি দ্বারা পরিচালিত হয়। আইসিসি তার ওয়েবসাইটে এটাকে শেষ অবলম্বনের আদালত হিসাবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক বিচার আদালত 15 জন বিচারক নিয়ে গঠিত। একজন রাষ্ট্রপতি, একজন ভাইস প্রেসিডেন্ট, যারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত। 9 বছরের জন্য নির্বাচিত হয়ে বিচারকরা পুনরায় নির্বাচনের যোগ্য। অন্যদিকে অপরাধ আদালতের মানে আইসিসির বিচারক সংখ্যা হচ্ছে 18 জন, যারা সদস্য রাষ্ট্র দ্বারা নির্বাচিত। আদালত প্রসিকিউটর অফিসের মাধ্যমে মামলাগুলোর তদন্ত পরিচালনা করে থাকে। আইসিসির 123টা সদস্য দেশ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল আইসিসির সদস্য দেশ নয়। আইসিসি 1 জুলাই 2002 বা তারপরে সংঘটিত অপরাধগুলো খতিয়ে দেখে, অর্থাৎ যবে থেকে ওই আইসিসির প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকে অপরাধগুলো খতিয়ে দেখে। আর আইসিজেতে তার দপ্তরের হিসাব অনুসারে 190টার বেশি মামলা রয়েছে। 1986 সালের নিকারাগুয়া বনাম মার্কিন যুক্তরাষ্ট্র একটা উল্লেখযোগ্য মামলায় রায় দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং নিকারাগুয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহী জনগোষ্ঠীগুলোকে সমর্থন করেছে। অনুরূপভাবে আইসিজে 2021 সালে সোমালিয়া এবং কেনিয়ার মধ্যে বিরোধীয় সমুদ্র সীমা নির্ধারণ করে দেয়।
অন্যদিকে আইসিসির আদালতে 31টা মামলা রয়েছে। বিচারকরা 40টা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অভিযুক্তরা বেশিরভাগ আফ্রিকান দেশের। 21 জনকে আইসিসি ডিটেনশন সেন্টারে আটক করা হয়েছে। 15 জন পলাতক রয়েছে। 7 জনের বিরুদ্ধে অভিযোগ বাদ দেওয়া হয়েছে তাদের মৃত্যুর কারণে। 2023 সালে এই আদালত মানে আইসিসি থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। রাশিয়া এটা মানছে না, বরং বলেছে যে তারা আইসিসির এখতিয়ার স্বীকার করে না। আর আইসিজেতে দক্ষিণ আফ্রিকার 29 ডিসেম্বরের আবেদনের পরিপ্রেক্ষিতে হেগে শুনানি শুরু হচ্ছে 12 জানুয়ারি থেকে। বিচারকের আসনে অন্যান্যদের মধ্যে রয়েছেন একজন যিনি গাজা হামলার একেবারে মুখ্য সমর্থক, অর্থাৎ ইসরায়েল গাজাতে হামলা করুক এটা তিনি সমর্থন করেন, এইরকম একজন বিচারক রয়েছে। 11 বছর ধরে তিনি আহারন বারাক 87 বছর বয়সী ইসরায়েলের পক্ষে কাজ করে আসছেন। বেঞ্জামিন নেতানিয়াহু এমন একজন পক্ষপাত দুষ্ট মানুষকে আদালতে পাঠিয়েছেন যিনি মনে করেন শিশুরা যদি নিহত হয় তা হতেই পারে। 2006 সালের সুপ্রিম কোর্টের রায় নিজেই এটা অনুমোদন করেছিলেন ওই বিচারক। উল্লেখ্য যে গত বছর 2023 সালের 17 নভেম্বর বাংলাদেশ, বলিভিয়া, দক্ষিণ আফ্রিকা, কমোরোস এবং জিবুতি ফিলিস্তিনের অবস্থা তদন্ত করার জন্য আইসিসিতে অনুরোধ জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আইসিসির নিষ্ক্রিয়তা এবং দ্বৈত মানদণ্ডের আলোকে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলা দায়ের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মার্কিন নেতৃত্বাধীন ইসরায়েল কেন্দ্রিক ভণ্ডামি জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে শুধু উপহাসী করে এটুকু বলা যায়। আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের অর্জন তাই যে খুব বেশি হবে না, একেবারেই সামান্য, সেটা কিন্তু বলাই যায়। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। গত 2 মাস হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর নাকি তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না। তাদের বলি, আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো রকমের বিরতি নেই, বন্ধ নেই, বিরাম নেই। প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন, সন্ধ্যের পরের ঝটপট 10টা খবর এবং কম বেশি রাত 10টায় বিশেষ প্রতিবেদন প্রায় নিয়মিতই হচ্ছে। তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে বুঝে নিতে হবে যে কোনো কারণে হোক ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের কাছে রেকমেন্ড করছে না। এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা। ইংরাজিতে লিখতে গেলে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করতে হবে। তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সমস্ত খবর আপনা আপনি তখন আপনাদের কাছে চলে যাবে। আরও একবার বলি, নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর। কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা, রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমিতি, মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং সব ধরনের ভিডিও ও লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।